আমরা আজকে গেম থিওরি নিয়ে আলোচনা করব। বিশেষ করে গেম থিওরি যে সলিউশন, কিভাবে সলিউশন বের করতে হয় তার কয়েকটা প্রাথমিক এক্সাম্পল হিসেবে আমরা ডোমিনেন্ট স্ট্র্যাটেজি, ডোমিনেটরি স্ট্র্যাটেজি এবং রেশনালাইজেবল স্ট্র্যাটেজি এবং ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি, এই চারটা স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিয়ে কিভাবে আমরা ইকুইলিব্রিয়াম নির্ধারিত হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই বলেছি যে বিশেষ করে যখন আমরা প্রিজনার্স ডিলেমা গেমের যে এক্সাম্পলটা দিয়েছিলাম প্রথম ক্লাসে, যেখানে আমরা ডোমিনেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ভারসাম্য দেখিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি হলো একজন প্লেয়ারের এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজির এগেনস্টে প্রতিপক্ষ যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই স্ট্র্যাটেজিটা যে ভালো পে অফ দেয় অন্যান্য স্ট্র্যাটেজির তুলনায়। তো একজন একজন প্লেয়ারের যতগুলো সম্ভব স্ট্র্যাটেজি আছে তার মধ্যে যদি এমন একটা স্ট্র্যাটেজি থাকে যে স্ট্র্যাটেজিটা প্রতিপক্ষের যে কোনো স্ট্র্যাটেজির তুলনায় বেটার পে অফ দেয়, তাহলে আমরা সেই স্ট্র্যাটেজি থেকে বলি ডোমিনেন্ট স্ট্র্যাটেজি। এবং একজন প্লেয়ার সবসময় তার ডোমিনেন্ট স্ট্র্যাটেজিটাকে প্লে করে। সেটা এই কনসেপ্টের ভিত্তিতে আমরা প্রিজনার্স ডিলেমা গেমের ন্যাশ প্রিজনার্স ডিলেমা গেমের ইকুইলিব্রিয়াম বের করেছিলাম। আমরা আমরা দেখেছিলাম যে দুজন প্লেয়ার আছে, দুজন প্লেয়ারে একটা করে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি আছে এবং ডোমিনেন্ট স্ট্র্যাটেজি থাকার কারণে তারা সেগুলোকে প্লে করে। তার মাধ্যমে আমরা দেখেছিলাম যে দুজন প্লেয়ারের একটা ইকুইলিব্রিয়াম বের করেছিলাম আমরা, ডোন্ট কনফেস, একটা ইকুইলিব্রিয়াম বের করেছিলাম। এবং সেই ইকুইলিব্রিয়ামটা যদিও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কাম্য ছিল, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে কাম্য ছিল না। কারণ এখানে কিছু এক্সটার্নালিটি ইফেক্ট আছে। একজন প্লেয়ারের যে ডিসিশনটা নেয় সেই ডিসিশনের কিছু অন্য প্লেয়ারের উপর কিছু এক্সটার্নাল নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এবং সেই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে যে যে আমরা ভারসাম্যটা আমরা অবজার্ভ করি, সেই ভারসাম্যটা সোশ্যাল দৃষ্টিকোণ থেকে অপটিমাল হয় না বা কাম্য হয় না, যদিও সেটা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কাম্য হয়। তো এটাকে আমরা ব্যাখ্যা করেছি ডোমিনেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে। তো কিছু কিছু স্ট্র্যাটেজি, কিছু কিছু গেমে প্লেয়ারদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিতে আমরা অনেক সময় ডোমিনেন্ট স্ট্র্যাটেজি খুঁজে পাই না। কেমন? ডোমিনেন্ট স্ট্র্যাটেজিটার কন্ডিশনটা অনেক স্ট্রং। কারণ একটা স্ট্র্যাটেজিকে ডোমিনেন্ট হতে হলে ওই স্ট্র্যাটেজির এগেনস্টে প্রতিপক্ষের যতগুলো স্ট্র্যাটেজি আছে সবগুলো স্ট্র্যাটেজি এগেনস্টে প্লেয়ার কথা বলছি আমরা, তার ওই স্ট্র্যাটেজিটা তার জন্য স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোর তুলনায় বেটার পে অফ। অর্থাৎ একজন প্লেয়ারের একটা স্ট্র্যাটেজিকে ওই প্লেয়ারের অন্যান্য যে স্ট্র্যাটেজি গুলো আছে সবগুলোকেই কম্পেয়ার করতে হয় প্রতিপক্ষের বিকল্প স্ট্র্যাটেজি গুলোর সাথে করে। যদি প্লেয়ারের ওই স্ট্র্যাটেজিটা বেশি পে অফ দেয় তাহলে আমরা বলি যে সেটা ডোমিনেন্ট স্ট্র্যাটেজি। কিন্তু এর বিকল্প আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটাকে বলা হয় ডোমিনেটেড স্ট্র্যাটেজি। এই ডোমিনেটেড স্ট্র্যাটেজিটা এটা রিকোয়ারমেন্ট একটু কম স্ট্রং। এখানে আমরা একটা স্ট্র্যাটেজিকে ডোমিনেটেড স্ট্র্যাটেজি বলি যদি একজন প্লেয়ারের যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই স্ট্র্যাটেজি সেটের মধ্যে থেকে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিটা আমরা ডোমিনেটেড স্ট্র্যাটেজি বলি যদি ওই স্ট্র্যাটেজিটা তার যে নিজস্ব অন্যান্য স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোর তুলনায়, সেগুলো যে কোনো একটা তুলনায় যদি কম পে অফ দেয় এগেনস্ট দ্য অল পসিবল স্ট্র্যাটেজিস অফ দ্য অপোনেন্ট প্লেয়ার্স। অপোনেন্ট প্লেয়ার্স যে স্ট্র্যাটেজি গুলো আছে সবগুলোর সাথে তুলনা করলে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি যদি প্লেয়ারের ওই প্লেয়ারের যে অন্যান্য স্ট্র্যাটেজি গুলো আছে তার যে কোনো একটা তুলনায় কম পে অফ দিলে, যে কোনো একটার সাথে তুলনা করে, যদি সবগুলোর সাথে না যে কোনো একটার সাথে যদি তুলনা করে যদি কম পে অফ হয় কোনো একটা স্ট্র্যাটেজি, সেটাকে বলি আমরা ডোমিনেন্ট স্ট্র্যাটেজি। একটা গেমে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি না থাকলেও ডোমিনেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে। তো যেহেতু ডোমিনেটেড স্ট্র্যাটেজি একজন প্লেয়ারের কখনো প্লে করে না, কারণ এটা কাম্য না তার দৃষ্টিকোণ থেকে, তার এর চেয়ে বেটার স্ট্র্যাটেজি তার রয়েছে। এই কারণে আমরা ডোমিনেটেড স্ট্র্যাটেজি গুলোকে গেম থেকে ডিলিট করে দিতে পারি, বাদ দিয়ে ফেলতে পারি। বাদ দিলে গেমটা একটু ছোট হয়ে আসে, তখন ভারসাম্যটা বের করা একটু সহজ হয়। তাহলে এই দুটো স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিয়েছিলাম, একটা ছিল ডোমিনেটেড স্ট্র্যাটেজি আর একটা ছিল ডোমিনেটেড স্ট্র্যাটেজি। বাদ দিয়ে আমরা ভারসাম্য বের করার চেষ্টা করি বা গেমটা একটু ছোট করে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু অনেক সময় এই দুটো স্ট্র্যাটেজির মাধ্যমেও ভারসাম্য বের করা যায় না। তখন আমাদেরকে গেমটাকে ছোট করার জন্য বা ভারসাম্যের দিকে যাওয়ার জন্য আহ, আরেকটা স্ট্র্যাটেজির কথা আমরা ধারণা আজকে দিব,
সেটাকে বলা হয় যে রেশনালাইজেবল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি কি সেটা সম্পর্কে আমরা ধারণা দিই। রেশনালাইজেবল স্ট্র্যাটেজি। তো রেশনালাইজেবল স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণার জন্য আমরা এখানে আরেকটা স্ট্র্যাটেজির কথা বলবো, সেটা হচ্ছে যে বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি, যেখান থেকে আমরা রেশনালাইজেবল সম্পর্কে ধারণা দিই। প্রত্যেক প্লেয়ারের অপর প্লেয়ারের এগেনস্টে কিছু বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি থাকে। সেই বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি কি সেটা আমরা দেখবো, এবং তার উপর ভিত্তি করে আমরা যে রেশনালাইজেবল স্ট্র্যাটেজি সেটা সম্পর্কে ধারণা দিব। এটার পরে আমরা ন্যাশনাল ইকোনমিক স্ট্র্যাটেজির দিকে চলে যাবো। আমাদের এই যে স্ট্র্যাটেজির আলোচনাগুলো করছি, এগুলো সবগুলোই কিন্তু পিওর স্ট্র্যাটেজি। পিওর স্ট্র্যাটেজি মানে যে প্রত্যেকটা প্লেয়ার তার স্ট্র্যাটেজিগুলোকে উইথ 100% প্রবাবিলিটি প্লে করে। এখানে কোনো প্রকার প্রবাবিলিটি থাকে না যে একটা স্ট্র্যাটেজিকে সে 50% অফ দ্য টাইম প্লে করবে, অন্য একটা স্ট্র্যাটেজিকে 50% অফ দ্য টাইম প্লে করবে, এরকম কোনো সম্ভাবনার বিষয় নাই। এখানে পিওর স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা প্লেয়ার নিশ্চিতভাবে প্লে করে, 100% প্রবাবিলিটি দিয়ে প্লে করে। এগুলোকে পিওর স্ট্র্যাটেজি বলা হয়। আমরা পিওর স্ট্র্যাটেজিগুলো কনটেক্সটে ভারসাম্য দেখাচ্ছি আমরা, বা আমাদের গেমগুলোকে দেখা হচ্ছে আমরা। তো আমরা এখন বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি বলতে কি বুঝি, যে অপোনেন্ট প্লেয়ারের যে স্ট্র্যাটেজি গুলো আছে তার এগেনস্টে একজন প্লেয়ারের, বা যে প্লেয়ারকে আমরা চিন্তা করছি সেই প্লেয়ারের একটা বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে এটা একটু বুঝতে সহজ হবে। একটা গেম এক্সাম্পল দিয়ে দেখালে বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি কি সেটা আমাদের বুঝতে সহজ হবে। একটা গেম চিন্তা করি, মেকানিক্যাল গেম। দুজন প্লেয়ার আছে, প্রত্যেক প্লেয়ারের 4টা করে স্ট্র্যাটেজি আছে, এবং স্ট্র্যাটেজি গুলোর যে পে অফ, সেই পে অফ গুলোকে আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাবো। এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। প্লেয়ার 1, প্লেয়ার 2, 4টা প্রকোষ্ঠে ভাগ করবো। প্লেয়ার 1 হচ্ছে রো স্ট্র্যাটেজি, প্লেয়ার 1। প্লেয়ার 2, প্লেয়ার 1 4টা স্ট্র্যাটেজি আছে। প্লেয়ার 2 এর 4টা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি গুলোকে আমরা এবিসিডি এবং এবিসি A1 B1 প্লেয়ার 1 এর গুলো A1 B1 C1 D1। 1 মানে প্রথম প্লেয়ারের, আর A2 B2 C2 D2 বুঝি আমরা সেকেন্ড প্লেয়ারের স্ট্র্যাটেজি বলেছিলাম। প্লেয়ার 1 এর সাইমultaneous মুভ গেম 4টা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি সেটগুলো যদি আমরা লিখি, সাইমultaneous মুভ গেমটা স্ট্র্যাটেজিগুলোকে সবাই লিখে পারবে। প্লেয়ার 1 এর 4টা স্ট্র্যাটেজি হলো A1 B1 C1 D1। এটি হবে প্লেয়ার 2 এর যে স্ট্র্যাটেজি সেট, সেটা হলো তারও 4টা স্ট্র্যাটেজি আছে, A2 B2 C2 এবং D2। এখানে স্ট্র্যাটেজি গুলো এগেইনস্ট যে প্লে অফ গুলো আছে, যে আউটকাম গুলো আছে, সেগুলো হলো প্রথমটা হলো 0-7। মানে হচ্ছে যে প্রথম প্লেয়ার যদি A1 প্লে করে, দ্বিতীয় প্লেয়ার যদি A2 প্লে করে, তাহলে প্রথম প্লেয়ারের পে অফ হবে 0, দ্বিতীয় প্লেয়ারের পে অফ হবে 7। এভাবে বাকি প্রকোষ্ঠগুলো আমরা পূরণ করবো। প্রকোষ্ঠগুলো হলো 2 5, এটা দিয়ে বুঝলে বাকিগুলো বুঝে যাবে। 7 0 0 1। তো এতে বোঝানো হচ্ছে প্রথম প্লেয়ার যদি A1 প্লে করে, দ্বিতীয় প্লেয়ার যদি B2 প্লে করে, তাহলে প্রথম প্লেয়ারের পে অফ হবে 1, দ্বিতীয় প্লেয়ারের পে অফ হবে, প্রথম প্লেয়ারের পে অফ হবে 0, দ্বিতীয় প্লেয়ারের পে অফ হবে 1। এভাবে বাকি প্রকোষ্ঠগুলো আমরা পূরণ করি। 5 2 3 3 5 2 0 1। থার্ড রুল হলো 7 0 2 5 0 7 0 1। ফোর্থ রো হলো 0 0 0 -2 0 0 এবং 10 -2।
আমরা বলছিলাম যে বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি বলতে কি বুঝি? বেস্ট রেসপন্স হলো যে একজন প্লেয়ারের স্ট্র্যাটেজিকে আমরা বেস্ট রেসপন্স বলবো এগেইনস্ট দ্য মনে করা যায় আমাদের প্লেয়ার এ টু এর যদি আমি এ টু স্ট্র্যাটেজি চিন্তা করি প্লেয়ার এ টু এগেইনস্টে প্লেয়ার ওয়ান চারটা স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে বেস্ট হলো কোনটা? প্লেয়ার চিন্তা করছো যে প্লেয়ার টু যদি এ টু প্লে করে, প্লেয়ার ওয়ান যদি এ ওয়ান প্লে করে তাহলে প্লেয়ার হবে 0, বি ওয়ান প্লে করলে 5, সি ওয়ান প্লে করলে 7, ডি ওয়ান প্লে করলে 0। চারটা জিনিসকে কম্পেয়ার করলে তার কাছে বেস্ট হচ্ছে 7। অর্থাৎ এইগুলোর এগেনস্টে প্লেয়ার ওয়ান এর যে চারটা স্ট্র্যাটেজি আছে তার মধ্যে বেস্ট রেসপন্স হচ্ছে কি সি ওয়ান প্লে করা। তাহলে সি ওয়ান হচ্ছে প্লেয়ার ওয়ান এর বেস্ট রেসপন্স এগেনস্ট দ্য স্ট্র্যাটেজি অফ এ টু প্লেড বাই প্লেয়ার টু। ঠিক একইভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজির এগেনস্টে প্লেয়ার ওয়ান এর কিছু বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি আছে। বি টু যদি প্লে করে প্লেয়ার টু, তাহলে এ ওয়ান প্লে করলে 2, বি ওয়ান প্লে করলে 3, সি ওয়ান প্লে করলে 2, ডি ওয়ান প্লে করলে 0। এবার চারটার মধ্যে বড় প্লেয়ার হচ্ছে 3। তার মানে হচ্ছে প্লেয়ার টু যদি বি টু প্লে করে, প্লেয়ার ওয়ান এর রেসপন্স হবে কোনটা? বেস্ট রেসপন্স হবে বি ওয়ান। এগুলো বলছি না বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি। ঠিক একইভাবে প্লেয়ার টু যদি সি টু প্লে করে, প্লেয়ার ওয়ান এর বেস্ট রেসপন্স হবে 7, 5, 0। এটাই বেস্ট রেসপন্স হবে এ ওয়ান, এর বেস্ট রেসপন্স। প্লেয়ার টু যদি ডি টু প্লে করে, ডি টু, তাহলে প্লেয়ার ওয়ান এর যে বেস্ট রেসপন্স সেটা হচ্ছে 10, তার মানে সে ডি ওয়ান প্লে করবে। তাহলে কিন্তু আমরা প্লেয়ার ওয়ান এর যে বেস্ট রেসপন্স সেটা পেয়ে গেলাম। এ টু এগেইনস্ট বেস্ট রেসপন্স হলো সি ওয়ান, বি টু এগেইনস্ট বেস্ট রেসপন্স হলো বি ওয়ান, আর সি টু এগেইনস্ট বেস্ট রেসপন্স হলো এ ওয়ান, ডি টু এগেইনস্ট বেস্ট রেসপন্স হলো ডি ওয়ান। ঠিক একইভাবে প্লেয়ার টু এরও কিছু বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি আছে, সেগুলোকে আমরা পয়েন্ট আউট করতে পারি। প্লেয়ার টু এর বেস্ট রেসপন্স বের করার জন্য আমাদের কি করতে হবে? এ টু যে প্লেয়ার ওয়ান যদি এ ওয়ান প্লে করে, প্লেয়ার টু এর বেস্ট রেসপন্স হবে কোনটা? তার পেয়ার গুলো দেখতে হবে। প্লেয়ার টু এর হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা 7, 5, 0, 1, তার মধ্যে 7টা বল। প্লেয়ার ওয়ান যদি এ ওয়ান প্লে করে, প্লেয়ার টু এর বেস্ট রেসপন্স হবে 7, আর এ টু প্লে করা। প্লেয়ার ওয়ান যদি ডি ওয়ান প্লে করে, তাহলে প্লেয়ার টু এর বেস্ট রেসপন্স হবে 2, 3, 2, 1 এর মধ্যে বেশি হচ্ছে 3। অর্থাৎ প্লেয়ার ওয়ান যদি বি ওয়ান প্লে করে, প্লেয়ার টু এর বেস্ট রেসপন্স হবে বি টু। প্লেয়ার ওয়ান যদি সি ওয়ান প্লে করে, তাহলে প্লেয়ার টু এর 0, 5, 7, 1, 7টা চতুর্থ বড়, তার মানে সে সি টু প্লে করবে। আর প্লেয়ার ওয়ান যদি ডি ওয়ান প্লে করে, তাহলে প্লেয়ার টু এর 0, -2, 0, -1, তার মধ্যে এখানে আমরা যদি দেখি, এখানে তার সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আইদার এটা অথবা এটা। কেমন? 0 বা 0 বেস্ট রেসপন্স, বা বেস্ট রেসপন্স নাই বলতে পারি আমরা। বেস্ট রেসপন্স তার ইউনিক কোনো বেস্ট রেসপন্স নাই তার। তাহলে এইটুকু বের করতে পারছে, সিডি বের করতে দুটো বিষয় একই পরিমাণ পে অফ করে। এই জন্য আমি এখানে আর কোনো আন্ডারলাইন দিচ্ছি না, কোনো বেস্ট রেসপন্স নাই, ইউনিক কোনো বেস্ট রেসপন্স নাই। কেমন? আচ্ছা, তাহলে আমরা বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি গুলোকে আইডেন্টিফাই করলাম এখানে, বেস্ট রেসপন্স গুলোকে। এখন এই বেস্ট রেসপন্স গুলো মধ্যে থেকে আমরা এখানে আহ, কতগুলো কতগুলো স্ট্র্যাটেজি আছে যেগুলো নেভার বেস্ট রেসপন্স। যেমন এই ডি ওয়ান যে ইয়েটা আছে এখানে, ডি ওয়ান স্ট্র্যাটেজিটা, সেটা প্লেয়ার ওয়ানের জন্য বেস্ট হোক, কিন্তু প্লেয়ার ডি ওয়ানের এগেনস্টে ডি ওয়ানের এগেনস্টে প্লেয়ার ডি টু প্লেয়ার যে বেস্ট রেসপন্স সেটা নাই। ডি টু এগেনস্টে প্লেয়ার প্লেয়ার ওয়ানে যদি ডি ওয়ান প্লে করে, প্লেয়ার টু এর যে রেসপন্স সেটা 0 হতে পারে, 0 পেতে পারে, 0, -2, 0 ও -1 পেতে পারে। তো তার কোনো এখানে বেস্ট রেসপন্স নাই। হুম, তাহলে এই স্ট্র্যাটেজিটাকে আমরা ডিলিট করে দিতে পারি। বি বি টু যে স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এটা নেভার বেস্ট রেসপন্স, এটা কখনো বেস্ট রেসপন্স না।
প্লে করা বা এটা বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি না। কিছু স্ট্র্যাটেজি বেস্ট রেসপন্স, অর্থাৎ জিটুটা কখনো বেস্ট রেসপন্স পাবে না, যাই থেকে উঠে কেন তার জিটুটা কখনো বেস্ট রেসপন্স পাবে না। এই জন্য জিটু স্ট্র্যাটেজিকে আমরা এই যে স্ট্র্যাটেজি গুলো বেস্ট রেসপন্স না সেগুলোকে আমরা গেম থেকে বাদ দিয়ে ফেলতে পারি, বেস্ট রেসপন্স না বলে সেগুলোকে। আমরা যদি এই জিটু স্ট্র্যাটেজিকে বাদ দিয়ে ফেলি তাহলে গেমটা একটু ছোট হয়ে আসবে। ছোট হয়ে আসি কি দেওয়া আগে, এটাকে হচ্ছে আমরা নেভার বেস্ট রেসপন্স, জিটু এই এটা নট বেস্ট রেসপন্স, বেস্ট রেসপন্স ফর প্লেয়ার টু, জিটু হচ্ছে প্লেয়ার টু এর স্ট্র্যাটেজি, কেমন? তো জিটু যেহেতু বেস্ট রেসপন্স না, এটাকে আমরা গেম থেকে বাদ দিয়ে ফেলতে পারি, গেম থেকে আমরা বেস্ট রেসপন্স না হয়ে যাওয়া। এবং এটা ন্যাশনালাইজেবল স্ট্র্যাটেজি না, কারণ যেগুলো যেসব স্ট্র্যাটেজিগুলো বেস্ট রেসপন্স না সেগুলোকে আমরা বাদ দিয়ে ফেলতে পারি এবং সেগুলো ন্যাশনালাইজেবল স্ট্র্যাটেজির মধ্যেও পড়ে না, আমরা এটাকে বাদ দিয়ে ফেলতে পারি, নট বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি হিসেবে এটাকে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। কেমন? বাদ দিলে আমাদের গেমটা একটু ছোট হয়ে যাবে। কিন্তু একটু ছোট হয়ে আসলো। এখন যখন আমরা এই স্ট্র্যাটেজিটা বাদ দিব তখন দেখা যাবে যে এই ডিমান্ড স্ট্র্যাটেজিটা আর বেস্ট রেসপন্স হচ্ছে না। কেমন? এটা বেস্ট রেসপন্স ছিল কখন, যদি প্লেয়ার ডিটু প্লে করতো, প্লেয়ার টু যদি, কিন্তু প্লেয়ার টু তো ডিটু প্লে করবে না, কারণ তার জন্য এটা বেস্ট রেসপন্স না। কেমন? বেস্ট না হওয়ার কারণে সে ডিটু প্লে করবে না। এই জন্য আমরা কি করবো, যে যেহেতু ডিটুকে বাদ দিয়ে ফেলেছি আমরা, বাদ দিয়ে গেমটা যেহেতু ছোট হয়ে আসছে এবং এখানে একটা 10-11 ছিল, যেটা D1 বা প্লেয়ার ওয়ান যদি D1 প্লে করতো তাহলে সে ওই প্লে অফটা পেতো, কিন্তু যেহেতু প্লেয়ার টু D2 প্লে করবে না, তার জন্য বেস্ট রেসপন্স না, বা ওইটা আমরা বলতে পারি যে সেটা যেটা মুছে ফেলেছি, এটা ডোমিনেট স্ট্র্যাটেজি ছিল। কারণ প্লেয়ার টু এর যে স্ট্র্যাটেজি গুলো আছে আমরা যদি এখানে পিআপ গুলো কম্পেয়ার করতাম, কেমন? প্লেয়ার টু এর যে পিআপ 7-2-0-0, 5-3-5-2, 0-2-7-0, এর সাথে আমরা প্লেয়ার টু এর পিআপ গুলোকে কম্পেয়ার করতাম, যেটা আমরা মুছে ফেলেছি, দেখা যেত যে সেটা এই পিআপ গুলোর তুলনায় কম, অর্থাৎ সেটা ছিল একটা ডোমিনেটেড স্ট্র্যাটেজি, D2টা ছিল। যে সকল স্ট্র্যাটেজি ডোমিনেটেড সেগুলো কখনো বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি হয় না, এবং সেগুলোকে আমরা বাদ দিয়ে ফেলতে পারি গেম থেকে, ওগুলোকে আমরা নেভার বেস্ট রেসপন্স দিই আমরা। যে সকল স্ট্র্যাটেজি ডোমিনেটেড সেগুলো কখনো প্লে করে না এবং সেগুলো কখনো বেস্ট রেসপন্স হয় না, সেই স্ট্র্যাটেজি গুলো সেগুলোকে আমরা গেম থেকে বাদ দিয়ে ফেলতে পারি। তো যেহেতু এগুলো ডোমিনেটেড স্ট্র্যাটেজি প্লে করবে না, সেটা প্লেয়ার ওয়ানও জানে, এগুলো পারফেক্ট ইনফরমেশন গেম, সবকিছু জানে সবাই, এই সম্পর্কে সবাই জানে। তাহলে এই যে যেহেতু এটা আমরা মুছে ফেললাম, মুছে ফেলার পরে এখন এই প্লেয়ার ওয়ান এর যে D1 স্ট্র্যাটেজি, এখানে আর কোনো দাগ নেই নিচে, তার মানে এটা বেস্ট রেসপন্স না। A2 প্লে করলে বেস্ট রেসপন্স 7, B2 প্লে করলে বেস্ট রেসপন্স 3, C2 প্লে করলে বেস্ট রেসপন্স 7, এটা কোনো বেস্ট রেসপন্স না। বেস্ট রেসপন্স না এবং এটা একই সাথে ডোমিনেটেডও বলে এ প্লেয়ার ওয়ান এর জন্য। আমি যদি প্লেয়ার ওয়ান এর প্লেয়ারগুলোকে তুলনা করি, 0-0-0, কেমন? আর এখানে হচ্ছে 7-2-0, বলে এটা উইকলি ডোমিনেট বলতে পারি। কিংবা এখানে হচ্ছে 5-3-5, তো সেটা কম্পেয়ার করলে যদি যেখানে একটা D1 এর সাথে যদি কম্পেয়ার করি, আমি D1 এর যে পি অফ ওয়ান এর পি অফ গুলো হচ্ছে কত, এখানে 5-3-5, আর D1 এর পি অফ করবো, D1 এর পি অফ হচ্ছে ওয়ান এর জন্য 0-0-0, তাহলে এটা স্ট্রিক্টলি গেল, স্ট্রিক্টলি গেল বলে আমরা বলতে পারি যে B1 dominates D1, but D1 is dominated by B1. ঠিক আছে, এটা আর কিছু স্ট্র্যাটেজিটা ডোমিনেট হতে হবে, কিছু উইকলি ডোমিনেট, কিছু স্ট্রং, এটা স্ট্রংলি ডোমিনেট। ফলে আমরা বলতে পারি যে যেহেতু এটা স্ট্রংলি ডোমিনেট D1 স্ট্র্যাটেজিটা, অথবা আমরা যদি কম্বাইন করি স্ট্র্যাটেজি গুলোকে, তাহলে আমরা ডোমিনেট কি দেখাতে পারবো, স্ট্রংলি ডোমিনেট। যেহেতু এটা ডোমিনেটেড স্ট্র্যাটেজি, এটা জানি ডোমিনেটেড স্ট্র্যাটেজি কখনো একজন প্লেয়ার প্লে করে না, ডোমিনেট করে না, এটাকে আমরা বাদ দিয়ে ফেলবো গেম থেকে। তাহলে প্লেয়ার টু এর ডোমিনেটেড স্ট্র্যাটেজি বাদ দেওয়ার পরে গেমটা ছোট হয়ে আসছে, এবং ছোট আসার পরে আমরা আরো কিছু স্ট্র্যাটেজি এখান থেকে বাদ দিতে পারছি, যেমন প্লেয়ার ওয়ান এর
যে D1 স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারছি, তাহলে গেমটা আরেকটু ছোট হয়ে আসছে। এখন এখান থেকে আর কোনো স্ট্র্যাটেজি বাদ এখন প্রত্যেকটা স্ট্র্যাটেজি এগেইনস্টে বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি আছে, যেমন A1 এর এগেইনস্টে বি প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হচ্ছে A2, B1 এর এগেইনস্টে প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হচ্ছে B2, C1 এর এগেইনস্টে প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হচ্ছে C2। কেমন? একই হবে প্লেয়ার 2 এর প্রত্যেকটা স্ট্র্যাটেজি এগেইনস্টে প্লেয়ার 1 এর এক একটা করে বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি আছে। তাহলে যে স্ট্র্যাটেজিগুলোকে আমরা ডিলিট করার পরে, ডোমিনেটর স্ট্র্যাটেজিগুলোকে ডিলিট করার পরে বা নেভার বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজিগুলো ডিলিট করার পরে যে স্ট্র্যাটেজিগুলো সার্ভাইভ করে টিকে থাকে সেগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় কি রেশনালাইজেবল স্ট্র্যাটেজি। রেশনালাইজেবল স্ট্র্যাটেজি strategy that survives the iterative deletion of the dominated strategies or not the response strategies। যে স্ট্র্যাটেজি ডোমিনেটেড সেগুলোকে ডিলিট করার পরে যে স্ট্র্যাটেজিগুলো টিকে থাকে সেগুলোকে বলে আমরা রেশনালাইজেবল স্ট্র্যাটেজি। আমরা এখানে পিওর স্ট্র্যাটেজি কনটেক্সটে ব্যাখ্যা করছি। যদি আমরা প্রবাবিলিটিকে কাউন্ট করি তখন আমরা সেগুলোকে বলি মিক্সড স্ট্র্যাটেজি। কেমন? তো প্রবাবিলিটিতে কাউন্ট করলে যদি দুইটা স্ট্র্যাটেজিকে কম্বাইন করে আরেকটা স্ট্র্যাটেজিকে ডোমিনেট করা যায় তাহলে আমরা যে স্ট্র্যাটেজিকে ডোমিনেট করা যাচ্ছে দুটো স্ট্র্যাটেজি কম্বাইন করে বা মিক্সড স্ট্র্যাটেজি প্লে করে সেটাকে ডিলিট করা যায়। অর্থাৎ শুধুমাত্র যে পিওর স্ট্র্যাটেজির কনটেক্সটে ডিলিট করা যায় তা না, বা ইচ্ছে করে দুটো স্ট্র্যাটেজিকে কম্বাইন করে মিক্সড করে যদি দেখি যে সেটা অন্য একটা স্ট্র্যাটেজিকে ডোমিনেট করছে তাহলে ডোমিনেটেড স্ট্র্যাটেজি থেকে আমরা সেখান থেকে বাদ দিতে পারি। তাহলে আমরা বলছি যে এটা হলো আমাদের কিভাবে রেশনালাইজেবল স্ট্র্যাটেজি পেতে পারে। এখন এই রেশনালাইজেবল স্ট্র্যাটেজি থেকে আমরা আমরা ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি ধারণার দিকে যাবো আমরা। তো এখানে এখানে কিন্তু এখন আমরা ভার্সনের কাছাকাছি আসছি, কিন্তু ভার্সন এখন আমরা পৌঁছাতে পারিনি, এখন তিনটা করে স্ট্র্যাটেজি রয়ে গেছে, ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি আমরা এখন বের করতে পারিনি। এই গেমটাকে আরেকটু ন্যারো ডাউন করার জন্য আমরা ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিব। ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি হলো, যেহেতু আমরা এখানে ইকুইলিব্রিয়ামের কথা বলছি, এখানে একটা ইকুইলিব্রিয়াম বেসড রেসপন্স সেটা এখানে রয়ে গেছে। এখানে আমরা ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি বলতে বুঝি যে বুঝছি আমরা ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি যে হলো যে ন্যাশনাল স্ট্র্যাটেজি গুলো আছে, তিনটা করে ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে দুজন প্লেয়ার, এর মধ্যে থেকে এই সবগুলো ন্যাশনাল স্ট্র্যাটেজি কনসিস্টেন্ট না, বা কনসিস্টেন্ট না মানে এখানে মিউচুয়ালি কনসিস্টেন্ট না। ফর এক্সাম্পল প্লেয়ার 1 যদি ইয়ান প্লে করে, প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হচ্ছে কি A2 প্লে করা। আবার প্লেয়ার 2 যদি A2 প্লে করে, প্লেয়ার 1 এর বেস্ট রেসপন্স হচ্ছে A1 না, এখান থেকে সে A1 থেকে মুভ করে C1 চলে আসবে, কারণ C1 হচ্ছে তার জন্য বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি। আবার প্লেয়ার 1 যদি C1 প্লে করে তখন প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হচ্ছে কোনটা, C1 প্লে করলে 2 5 7, তো C2 হচ্ছে তার বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি। প্লেয়ার 2 যদি C2 প্লে করে তাহলে প্লেয়ার 1 এর বেস্ট রেসপন্স হচ্ছে কোনটা, A1 প্লে করা। তাহলে তারা এক জায়গায় থাকছে না, তারা ছুটোছুটি করছে। প্লেয়ার 1 A1 প্লে করলে প্লেয়ার 2 C2 প্লে করছে, প্লেয়ার 2 C2 প্লে করলে A2 প্লে করছে, প্লেয়ার 2 যদি A2 প্লে করে প্লেয়ার 1 C1 প্লে করছে। এবার তারা মুভ করছে, তারা কনসিস্টেন্ট না, ইকুইলিব্রিয়াম পজিশনে নাই, বা মিউচুয়ালি কনসিস্টেন্ট না তাদের স্ট্র্যাটেজি গুলো। যখন তাদের স্ট্র্যাটেজি গুলো মিউচুয়ালি কনসিস্টেন্ট হবে তখন সেই স্ট্র্যাটেজিকে বলবো আমরা কি ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি। অর্থাৎ প্লেয়ার 1 যদি A1 প্লে করে, প্লেয়ার 2 যদি B2 প্লে করে, তাহলে প্লেয়ার 2 B2 প্লে করলে প্লেয়ার 1 A1 প্লে করে। এই ধরনের স্ট্র্যাটেজি গুলোকে বলি আমরা মিউচুয়ালি কনসিস্টেন্ট স্ট্র্যাটেজি। আমরা যদি এখানে যে আমরা বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি গুলো বের করেছি যে আন্ডারলাইন করে, তো বের করার সহজ উপায় হলো যেখানে দুটো আন্ডারলাইন আছে, দুটো তার মানে এই স্ট্র্যাটেজিটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেটা আমাদের ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি হবে। কারণ প্লেয়ার 1 যদি B1 প্লে করে, প্লেয়ার 2 এর বেস্ট রেসপন্স হবে কি B2 প্লে করা। আবার প্লেয়ার 2 যদি B2 প্লে করে, প্লেয়ার 1 এর বেস্ট রেসপন্স হবে B1 প্লে করা। সেখান থেকে সরে যাবে না, সেই এই জায়গায় থাকবে। আবার সেটা প্লে করলে
প্লেয়ার টু বিটু দিয়ে থাকবে, বি থেকে সরে যাবে না। প্লেয়ার টু বিটু প্লে করলে সে বিওয়ানে থাকবে, বিওয়ান থেকে সরে যাবে না। এই জন্য একে বলা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম স্টেট বা মিউচুয়ালি কনসিস্টেন্ট, যেটা বলি আমরা মিউচুয়ালি কনসিস্টেন্ট বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি, বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি, বা তিনি বলছি আমরা ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি বলছি, মানে ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি বলছি। তাহলে আমরা খুব সহজে ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি বের করতে পারি। তো এখানে আমরা আইডিয়াটা দিলাম, কনসেপ্টটা দিলাম, বা ইনটুইটিভ এক্সপ্লেনেশন দিলাম, যে একটা প্রত্যেকটা বিষয়েরই কিছু টেকনিক্যাল বা যেটা বলতে পারি আমরা একাডেমিক কিছু, বা এটাকে বলতে পারি আমরা যে টেক্সট বইয়ের ভাষায়, এগুলো প্রত্যেকটারই সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাগুলো একটু থিওরিটিক্যাল প্রত্যেকটারই। আমি যদি ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি ডেফিনেশন দিই, ফর্মাল যে ডেফিনেশন দিই, এখানে আমরা এই সবগুলোই বলেছি ইনটুইটিভ সেন্সে, বা বলছি আমরা যে টেকনিক্যালি আমার ডেফিনেশন গুলো দিইনি, আমরা শুধুমাত্র বোঝার সুবিধার্থে ডেফিনেশন গুলো দিয়েছি। কিন্তু যদি আমরা একটু টেকনিক্যালি ডেফিনেশন গুলো দিতে চাই, সেক্ষেত্রে আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি কিভাবে ডিফাইন করবো? স্ট্র্যাটেজি প্রোফাইল, স্ট্র্যাটেজি, ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজির মধ্যে প্রত্যেকটা প্লেয়ারই স্ট্র্যাটেজি থাকবে। আমরা এখানে দুজন প্লেয়ারের কথা বলেছি, কিন্তু বাস্তবে দুজনের চেয়ে বেশি প্লেয়ার থাকতে পারে। তো প্রত্যেক প্লেয়ারই এক একটা করে স্ট্র্যাটেজি থাকবে, যেগুলো ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি অন্তর্ভুক্ত, যেখানে এখানে লিখবো স্ট্র্যাটেজি প্রোফাইল। প্রত্যেক প্লেয়ারের স্ট্র্যাটেজির সেট, যেটা আমরা যদি এস দিয়ে লিখি, যেমন এটা হচ্ছে প্রথম প্লেয়ারের স্ট্র্যাটেজি ওয়ান। এভাবে আই সংখ্যক প্লেয়ার আছে, আই কোন প্লেয়ারের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি প্রোফাইলটাকে আমরা কনস্টিটিউটস ন্যাশ ইকুইলিব্রিয়াম, ন্যাশ ইকুইলিব্রিয়াম for every player আমরা আইডি লিখবো, every player আই মানে ওয়ান পিস উপরে আই সংখ্যক প্লেয়ার আছে। এটা প্রথম প্লেয়ার স্ট্র্যাটেজি, দ্বিতীয় প্লেয়ার আই সংখ্যক প্লেয়ার স্ট্র্যাটেজি। for every player আই, এই অফকে আমরা ইউটিলিটি লিখি, ইউটিলিটি অফ স্ট্র্যাটেজি আই। কেমন? তাহলে প্রত্যেকটা প্লেয়ারের যে ইউটিলিটি, এই এস আই, আই মানে আই টি প্লেয়ারের স্ট্র্যাটেজি, এস ওয়ান হলো এটা, এস ওয়ান হলো এটা, ইউ ওয়ান হলো এটা। যদি এস ফাইভ হয় এটা এস ফাইভ হবে, এটা ইউ ফাইভ হবে। ফাইভ মানে পঞ্চম প্লেয়ারের ইউটিলিটি। তো আমরা এই ইউটিলিটি গুলো পাওয়া যায় এগেইনস্ট আদার প্লেয়ার স্ট্র্যাটেজি, যেটা আমরা এস মাইনাস আই দিয়ে লিখি, অন্য প্লেয়ারকে প্লে করছে। তাহলে পার্টিকুলার স্ট্র্যাটেজি যদি এস ওয়ান কে নিয়ে এখানে ইউ ওয়ান এস ওয়ান যদি নেই, এখানে কি পড়বে? এখানে পড়বে কি এস টু থেকে এস ফাইভ পর্যন্ত পড়বে, বাকিদের স্ট্র্যাটেজি পড়বে। প্রোফাইলের মধ্যে যে স্ট্র্যাটেজি গুলো আছে এখানে, স্ট্র্যাটেজি যেখানে এস ফাইভ নেই, তাহলে এখানে কি পড়বে? এস ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন থেকে শুরু করবে না, ফাইভটা বাদ দেবে। যে প্লেয়ারের স্ট্র্যাটেজি আমরা নিচ্ছি, সেই প্লেয়ারের স্ট্র্যাটেজির বাদে বাকিদের স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমরা এস মাইনাস আই। তাহলে আইতম প্লেয়ারের স্ট্র্যাটেজি থেকে আইতম প্লেয়ার যে ইকুইটি পাবে এগেইনস্ট অল আদার প্লেয়ার্স স্ট্র্যাটেজি, এটা কি হবে? এটা বেশি হবে বা সমান হবে। ইকুইটি অফ প্লেয়ার আই, এস আই ছাড়া যদি অন্য কোনো স্ট্র্যাটেজি যদি সে প্লে করে, যেটাকে আমরা এস আই প্রাইম লিখছি, এস আই প্রাইম মানে আইতম প্লেয়ারের অন্য যে কোনো স্ট্র্যাটেজি, যেটা এস আই না, এস আই ছাড়া বাকি স্ট্র্যাটেজি করবে, কেমন? এগেইনস্ট the strategy of the other players, অন্য প্লেয়ার যে স্ট্র্যাটেজি প্লে করছেন। অর্থাৎ আমরা এখানে প্লেয়ার আই এর এই স্ট্র্যাটেজির সাথে প্লেয়ার আই এর যে অন্যান্য স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোকে কম্পেয়ার করছি আমরা। যদি বলি এখানে এস আই মানে, এখানে যদি আমি নিচে করে শুরু করে লিখি, এস আই মানে হচ্ছে কি আই প্লেয়ারের যে স্ট্র্যাটেজি গুলো আছে, আই প্লেয়ার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, কেমন? আই ওয়ান আছে,
I2 আছে, তাহলে I মনে করো m সংখ্যক স্টেডিজ আছে, কেমন? তো আমি এখানে পার্টিকুলার একটা স্টেডিজ I, মনে করো আমি এই স্টেডিজে নিচ্ছি, আমি টু স্টেডিজে নিচ্ছি, কেমন? এস আই মানে কি এখানে? এস আই মানে হচ্ছে এখানে S2I, আর আমি যেখানে S মাইনাস এস আই প্রাইম লিখছি এখানে আমি, আই প্রাইম হচ্ছে কি এই দুটো বাদ দিয়ে বাকিগুলো, অর্থাৎ S1I থেকে শুরু করে দুটো বাদ দিয়ে বাকিগুলো, বাদ দিলে মানে S3I, দুটো বাদ 3I থেকে শুরু করে S, এটা বাদ দিয়ে বাকিগুলো এখানে আছে। তাহলে একজন প্লেয়ারের কোন একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিকে আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি বলবো, কেমন? যদি ওই প্লেয়ার আই এর যে পে অফ গিভেন আদার প্লেয়ার্স স্ট্র্যাটেজি, যদি তার আইতম প্লেয়ারের যে অন্য স্ট্র্যাটেজি গুলো আছে তার তুলনায় বেশি পে অফ করে পার্টিকুলার স্পেড বাই দ্য আদার প্লেয়ার্স, যেখানে এস মাইনাস আই দিয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা অবশ্যই এই কথাটাকে বোঝানোর জন্য আমরা লিখি ফর অল এস আই প্রাইম, যেগুলো আমাদের এস আই প্লেয়ার যে স্ট্র্যাটেজি সেটা আছে তার টেকনিক্যাল ডেফিনিশন, যেটা আমরা এতক্ষণ ভাষায় ইনটুইটিভলি স্বাভাবিকভাবে বর্ণনা করছিলাম, সেটা যদি আমরা ম্যাথমেটিক্যালি বা টেকনিক্যালি লিখতে চাই ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি ডেফিনিশন, আমরা এখানে লিখতে পারি যে একটা প্লেয়ারের ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি হচ্ছে একটা স্ট্র্যাটেজি প্রোফাইল। এখানে শুধুমাত্র একজন প্লেয়ারের স্ট্র্যাটেজি না, তাই না? যত প্লেয়ার আছে সবার স্ট্র্যাটেজির একটা সেট, যেটা সবার জন্যই বেস্ট। যদি একটা আমাদের অ্যাড্রেস বক্সের মাধ্যমে দুজন দুজন ট্রেডারের অ্যাড্রেস বক্সের মাধ্যমে দুজন ব্যক্তির যে ভারসাম্য দেখেছিলাম, দুজন ব্যক্তি তার ইকুইলিটি ম্যাক্সিমাইজ করে, কেমন? কোথায় ম্যাক্সিমাইজ করে? যেখানে দুজনের ডিফারেন্সটা টাচ করে, কন্ট্রাক্ট কার্ভের উপরে দুজন ব্যক্তি ইকুইলিটি কার্ভ যে টাচ করে সেখানে দেখতে ভারসাম্য নির্ধারিত, সেখানে প্রত্যেক ব্যক্তি তার কি করে ইকুইলিটিকে ম্যাক্সিমাইজ করে। এটা ঠিক অনেকটা তাই, যে একটা স্ট্র্যাটেজি প্রোফাইলকে আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি প্রোফাইল বলবো যদি ওই স্ট্র্যাটেজি প্রোফাইলে স্ট্র্যাটেজি প্রোফাইল অনেকগুলো থাকে। স্ট্র্যাটেজি প্রোফাইল যদি যদি একটু যদি দুজন ব্যক্তির জন্য বলতে চাই, দুজন ব্যক্তি এটা হচ্ছেন প্রথম ব্যক্তির স্ট্র্যাটেজি সেট, ওয়ান, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির স্ট্র্যাটেজি সেট। প্রথম ব্যক্তির অনেকগুলো স্ট্র্যাটেজি, কনফিডেন্স অসংখ্য স্ট্র্যাটেজি হলে প্রথম ব্যক্তির অনেক স্ট্র্যাটেজি আছে, দ্বিতীয় ব্যক্তিরও অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। তাহলে এগুলো হচ্ছে কি স্ট্র্যাটেজি প্রোফাইল, এগুলো হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি প্রোফাইল, কেমন? এখানে প্রথম ব্যক্তি এটা প্লে করে, দ্বিতীয় ব্যক্তি এটা প্লে করে, এটা একটা স্ট্র্যাটেজি প্রোফাইল। এখানে প্রথম ব্যক্তি এটা প্লে করে, দ্বিতীয় ব্যক্তি এটা প্লে করে। তাহলে এসটি আমাদেরকে আমাদের S1 বাই S2 দুজন প্লেয়ারের জন্য আমাদের স্ট্র্যাটেজি প্রোফাইল, এটাকে আমরা S দিয়ে রেখেছি স্ট্র্যাটেজি প্রোফাইল। তিনজন প্লেয়ার থাকলে তখন 3 ডিমেনশনাল ডায়াগ্রাম, চারজন হলে 4 ডিমেনশনাল আমাদের চিন্তা করতে হবে আমাদের। এটা হচ্ছে আইজন প্লেয়ার, আই সংখ্যক প্লেয়ার আছে, এটা আই ডিমেনশনাল একটা স্পেস, আমরা আঁকতে পারবো না, বা 2 ডিমেনশনাল বা 3 ডিমেনশনাল বলে রাখতে পারি। তাহলে স্ট্র্যাটেজি প্রোফাইলটা হলো, স্ট্র্যাটেজি প্রোফাইল হলো যে যে প্লেয়ার গুলো আছে তাদের যে স্ট্র্যাটেজি সেট আছে সেখানে যে কোনো পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটেজি প্রোফাইল। তাহলে এখন এটা ন্যাশনাল প্লেয়ার না, এটা ন্যাশনাল না, এটা ন্যাশনাল প্লেয়ার নির্ভর করছে কিসের উপরে, যে স্ট্র্যাটেজি প্রোফাইল থেকে প্রাপ্ত ইউটিলিটি গিভেন আদার ক্লাস। যেমন আমি যদি বলি যে এই স্ট্র্যাটেজি প্রোফাইলের জন্য, কেমন, প্রথম প্লেয়ার একটা ইউটিলিটি আছে, ইউটিলিটি অফ, যদি বলি আমি S1 যদি বলি আমি S21 যদি বলে থাকি আমি, কেমন? তাহলে এটা একটা পে অফ আছে S11, প্রথম ব্যক্তির ইকুইটি S11 একটা পে অফ আছে গিভেন S12 তৃতীয় ব্যক্তির স্ট্র্যাটেজি, এটা একটা ইয়ে আছে। এবং সে যেটা প্লে করে অন্য প্লেয়ার, সে এটা প্লে না করে অন্য কিছু প্লে করতে পারে, সে সে এটা প্লে করতে পারে, এটা প্লে করতে পারে, বিভিন্ন কিছু প্লে করতে পারে। যে যাই প্লে করুক না কেন, তার পে অফ যদি বেশি হয়, ঠিক একইভাবে সে যাই প্লে করুক না কেন, দ্বিতীয় প্লেয়ারের যে পে গুলো আছে, এখানে বিভিন্ন জায়গায় পে গুলো আছে, গুলোর তুলনায় যদি তার এটা পে যদি বেশি হয়, তাহলে আমি প্রথম প্লেয়ারে প্লে করি, দ্বিতীয় প্লেয়ার এটা প্লে করি, ওই জন্য কি প্লেয়ার স্ট্র্যাটেজি। অর্থাৎ কোন স্ট্র্যাটেজি প্রোফাইলকে
একটা এই স্ট্র্যাটেজি প্রোফাইলকে আমরা ন্যাশ স্ট্র্যাটেজি প্রোফাইল বলবো যদি এই দুজন প্লেয়ারই প্লে করলে অপর প্লেয়ার যাই প্লে করুক না কেন, সে যদি প্লে করে অপর প্লেয়ার যাই প্লে করুক না কেন এখান থেকে সে বেশি রুটি পাবে। ঠিক আছে, দ্বিতীয় প্লেয়ারও এই যে প্রথম প্লেয়ার যাই প্লে করুক না কেন সেখান থেকে বেশি রুটি পাবে সে। যদি পাই তাহলে আমরা কি বলবো, যেটা বলবো ন্যাশ ইকুইভ্যালেন্স স্ট্র্যাটেজি। বাকিগুলোর জন্য হয়তো ন্যাশ হবে না, যদি সিঙ্গেল ন্যাশনাল পাই। যে আমি এখানে একটা স্ট্র্যাটেজি প্রোফাইল যদি নেই, দেখা যাবে সে ডেভিয়েট করছে, থাকছে না, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করছি বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি দিয়ে। এটা হচ্ছে কি দুজনের জন্য বেস্ট রেসপন্স। প্রথম প্লেয়ার যদি S1 প্লে করে, দ্বিতীয় প্লেয়ার S1 প্লে করে, তার জন্য বেস্ট রেসপন্স। দ্বিতীয় প্লেয়ার যদি S1 প্লে করে, প্রথম প্লেয়ার জন্য S1 প্লে করার বেস্ট রেসপন্স। এটাকে আমরা কি বলবো, যে ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি প্রোফাইল। একটা স্ট্র্যাটেজি প্রোফাইলকে ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি প্রোফাইল বলা হবে যদি ওই স্ট্র্যাটেজি প্রোফাইলে প্রত্যেক ব্যক্তির যে পে অফ এগেনস্ট whatever is played by the other players is best on this higher utility than the strategy of that I player other strategy. I player জন্য স্ট্র্যাটেজি গুলো আছে, আমি I player দিয়ে দিচ্ছি, সেই I player এর তুলনায় এই I টা বেশি প্রয়োগ দিলে whatever is played by the other players। এটাকে বলছি আমরা ন্যাশ ইকুইভ্যালেন্ট স্ট্র্যাটেজি। এখানে আমরা পিওর সেন্সে ব্যাখ্যা করেছি, তবে কিছু কিছু গেম আছে, যেমন আমরা যদি কয়েন ম্যাচিং গেম বলি, আমরা হেড এবং টেল ম্যাচ করা সাইমultaneous কয়েন থ্রোর মাধ্যমে, সেখানে দেখবো যে আমরা এই ধরনের কোনো পিওর স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে না। তো পিওর স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইভ্যালেন্ট পাওয়া না গেলেও সেখানে আমরা অনেক সময় কি করা যায়, যে একটা মিক্সড স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। মিক্সড স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইভ্যালেন্ট কি, এখানে হলো যে প্লেয়াররা কোনো একটা স্ট্র্যাটেজিকে 100% প্রবাবিলিটি দিয়ে প্লে করে না, একটা প্রবাবিলিটি দিয়ে প্লে করে। সেখানে অনেক সময় ভারসাম্য খুঁজে পাওয়া যায়। মনে করা যাক যে প্লেয়ার 50% অফ দ্য টাইম যদি হেড প্লে করে এবং 50% অফ দ্য টাইম যদি প্লে করে, এবং দ্বিতীয় প্লেয়ারের যদি 50% অফ দ্য টাইম হেড প্লে করে বা 50% অফ দ্য টাইম টেল প্লে করে, এবং এটার মাধ্যমে যদি দুজনেরই ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয় বা দুজনের যদি বেস্ট রেসপন্স স্ট্র্যাটেজি হয় প্রবাবিলিস্টিক দৃষ্টিকোণ থেকে, তাহলে এটাকে বলবো আমরা মিক্সড স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইলিব্রিয়াম। তাহলে ন্যাশ ইকুইলিব্রিয়াম শুধুমাত্র স্ট্র্যাটেজি থেকে হয় তা না, এটা যখন প্লেয়াররা স্ট্র্যাটেজি গুলোকে প্রবাবিলিটি দিয়ে প্লে করে তখন আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম পেতে পারি। কিছু কিছু গেম আছে যেখানে পিওর স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইলিব্রিয়াম পাওয়া যায় না, যেমন আমরা এই কয়েন টসের কথা বললাম, কয়েন ম্যাচিং এর কথা বললাম। সেখানে আমরা যদি পিএফ গুলোকে 1 - 1 দিয়ে লিখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে কোন পিওর স্ট্র্যাটেজি ইকুইলিব্রিয়াম নাই, কিন্তু সেখানে একটা মিক্সড স্ট্র্যাটেজি ইকুইলিব্রিয়াম সেখানে খুঁজে পাওয়া যাবে। শুধু তাই না, যে কোনো গেমে যেখানে পিওর স্ট্র্যাটেজি ইকুইলিব্রিয়াম নাই, সেখানে অ্যাটলিস্ট একটা মিক্সড স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইলিব্রিয়াম খুঁজে পাওয়া যায়। কেমন, এটা একটা থিওরির মাধ্যমে অনেক সময় ব্যাখ্যা করা হয়। এনি গেম হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান মিক্সড স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইলিব্রিয়াম। তো আমরা এখানে খুব সংক্ষিপ্ত আকারে ন্যাশ ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি কি সে সম্পর্কে আইডিয়া দিলাম। তো আমরা আজকের মতো এখানে আমাদের আলোচনা শেষ করছি।